বই ভয়েসে স্বাগতম। আদর্শ হিন্দু হোটেল, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অধ্যায় 1। রানাঘাটির রেল বাজারে বেচু চক্রবর্তীর হোটেল। রানাঘাটের রেল বাজারের বেচু চক্রবর্তীর হোটেল যে রানাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু হোটেল, একথা হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকিলেও অনেকেই জানে। কয়েক বছরের মধ্যে রানাঘাট রেল বাজারের অসম্ভব রকমের উন্নতি হবার সঙ্গে সঙ্গে হোটেলটির অবস্থা ফিরিয়া যায়। আজ 10 বছরের মধ্যে হোটেলের পাকা বাড়ি হইয়াছে। 4 জন রসুয়ে বামুনে রান্না করিতে করিতে হিমশিম খাইয়া যায় এমন খদ্দেরের ভিড়। বেচু চক্রবর্তী, বয়স 50-এর উপর, না ফর্সা না কালো, দোহারা চেহারা, মাথায় কাঁচা পাকা চুল। হোটেলের সামনের ঘরে একটা তক্তপোষে কাঠের হাত বাক্সের উপর কনুয়ের ভর দিয়া বসে আছে। বেলা 10টা। বনগা লাইনের ট্রেন এইমাত্র আসিয়া দাঁড়াইয়াছে। কিছু কিছু প্যাসেঞ্জার বাইরের গেট দিয়া রাস্তায় পড়িতে শুরু হইয়াছে। বেচু চক্রবর্তীর হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়িয়ে হাঁকিতেছে, এইদিকে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল, ডাল, তরকারি, ভাত, হিন্দু হোটেল বাবু। 2 জন লোক বক্তৃতায় ভুলিয়া পাশের যদু বাণুজ্যের হোটেলের লোকের সাদর আমন্ত্রণ উপেক্ষা করিয়া বেচু চক্রবর্তীর হোটেলেই ঢুকিল। এই যে বুচকা এখানে রাখুন, দাঁড়ান বাবু, টিকিট নিতে হবে এখানে। কোন ক্লাসে খাবেন, ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস? ফার্স্ট ক্লাসে 5 আনা, সেকেন্ড ক্লাসে 3 আনা। এই হোটেলের নিয়ম, পয়সা দিয়া বেচু চক্রবর্তীর নিকট হইতে টিকিট, অর্থাৎ এক টুকরো সাদা কাগজ, নম্বর ও শ্রেণী লেখা, কিনিয়া ভিতরে যাইতে হইবে। সেখানে একজন রসুয়ে বামুন বসিয়া আছে খদ্দেরের টিকিট লইয়া তাহাকে নির্দিষ্ট স্থানে বসাইয়া দিবার জন্য। খাইবার জায়গা দরমার বেড়া দিয়া দুভাগ করা, একদিকে ফার্স্ট ক্লাস, অন্যদিকে সেকেন্ড ক্লাস। খদ্দের খাইয়া চলিয়া গেলে এই সব টিকিট বেচু চক্রবর্তীর কাছে জমা দেওয়া হইবে। সেগুলি দেখিয়া তহবিল মিলানো ও উদ্বৃত্ত ভাত তরকারির পরিমাণ তদারক হইবে, রসুয়ে বামুনেরা চুরি করতে না পারে। চাকর ভিতরে আসিয়া বলিল, মোটে 4 জন লোক খদ্দের, 2 জন ওদের ওখানে গেল। বেচু বলিল, যাকগে, তুই আরেকটু এগিয়ে যা, শান্তিপুর আসবার সময় হলো, এই গাড়িতে 2-5টা খদ্দের থাকেই। আর ভেতরের বামুনকে বলে আয়, শান্তিপুর আসবার আগে যেন আর ভাত না চড়ায়, 1 ডেকচিতে এখন চলুক। এমন সময় হোটেলের ঝি পদ্ম ঘরে ঢুকিয়া বলিল, পয়সা দাও বাবু, দই নিয়ে আসি। বেচু বলিল, দই কি হবে? পদ্ম হাসিয়া বলিল, একজন ফার্স্ট ক্লাসে খাবে, আমায় বলে পাঠিয়েছে, দই চাই, পাকা কলা চাই। বেচু বলিল, কে বলো তো? খদ্দের? খদ্দের তো বটেই, পয়সা দিয়ে খাবে, এমনি না। আমার ভাইপো আসবে দেশ থেকে এই শান্তিপুরের গাড়িতে। না না, তাকে পয়সা দিতে হবে না, সে ছেলে মানুষ, 2-1 দিনের জন্য আসবে, তার কাছ থেকে পয়সা কিসের, দইয়ের পয়সা নিয়ে যা। বেচু এ কথা কখনো কাহুকে বলে না, কিন্তু পদ্মঝিয়ের সম্বন্ধে অন্য কথা। পদ্মঝিয়ে হোটেলে যা বলে তাই হয়, তাহার উপর কথা বলিবার কেহ নাই। সেজন্য দুষ্ট লোকে নানা রকম মন্দ কথা বলে, কিন্তু সেসব কথায় কান দিতে গেলে চলে না। শান্তিপুরের গাড়ি আসিবার শব্দ পাওয়া গেল। হোটেলের চাকর খদ্দের আনিতে স্টেশনে যাইতেছিল। বেচু চক্রবর্তী বলিল, খদ্দের বেশি করে আনতে না পারলে আর তোমায় রাখা হবে না, মনে রেখো। আমার খরচা না পোষালে মিথ্যে চাকর রাখতে যাই কেন? গেল হপ্তাতে তুমি মোটে 23টা খদ্দের এনেছ, তাতে হোটেল চলে? পদ্মজি বলিল, তোমায় পই পই করে বলে হার মেনে গেলাম, 3 আনা বাড়িয়ে 14 পয়সা করো, আর ফার্স্ট ক্লাস টেলাস তুলে দাও। কটা খদ্দের হয় ফার্স্ট ক্লাসে? যদু বাণুজ্যের হোটেলে রেট কমিয়েছে শুনে। বেচু বলিল, চুপ চুপ, একটু আস্তে আস্তে বলো না, কারো কানে কথা গেলে এক্ষুনি। এমন সময় 2 জন খদ্দের সঙ্গে করিয়া মতি চাকর ফিরিয়া আসিল। বেচু বলিল, আসুন বাবু, পোটলি এখানে রাখুন। কোন ক্লাসে খাবেন বাবুরা? 5 আনা আর 3 আনা। একজন বলিল, তোমার সেই বামন ঠাকুরটি আছে তো, তার হাতের রান্না খেতেই এলাম। আমরা সেবার খেয়ে গিয়ে আর ভুলতে নে পারিনে। মাংস হবে? না বাবু, মাংস তো রান্না নেই, তবে যদি অর্ডার দেন তো বেলা। লোকটি বলিল, আমরা মোকদ্দমা করতে এসেছি কিনা? যদি জিতি পোড়ামা আর সিদ্ধেশ্বরীর ইচ্ছে, তবে হোটেলে আমাদের আজ থাকতেই হবে। কাল উকিলের বাড়ি কাজ আছে, তাহলে আজ ওবেলা
3 সের মাংস চাই, কিন্তু সেই বামন ঠাকুরকে দিয়ে রান্না করানো চাই, নইলে আমরা অন্য জায়গায় যাব। ইহারা টিকিট কিনিয়া খাইবার ঘরে ঢুকিলে পদ্মঝি বলিল, পোড়ার মুখো মিনছে আবার শুনতে না পায়, কি যে ওর রান্নার সুখ্যাতি করে লোকে তা বলতে পারিনে। কি এমন মরণ রান্নার। বেচু বলিল, টিকিটগুলো নিয়ে আয় তো ভেতর থেকে, এবেলার হিসেবটা মিটিয়ে রাখি। আর এখন তো গাড়ি নেই, আবার সেই একটায় মুড়োগাছা লোকাল। পদ্ম বলিল, কেন, আসাম মেলে? আর আসাম মেলে আর তেমন খদ্দের আসছে কই? আগে আগে আসাম মেলে 8-10টা খদ্দের ফি দিন পাওয়া যেত। কি যে হয়েছে বাজারের অবস্থা। পদ্মঝি ভিতরে গিয়া রসুয়ে বামনের নিকট হইতে টিকিট আনিয়া বলিল, শোনো মজা, ফার্স্ট ক্লাসের ডাল যা ছিল সব সাবার, হাজারি ঠাকুরের কাণ্ড। এদিকে এই খদ্দের বাবু গিয়ে তাকে একেবারে সজ্ঞে তুলে দিচ্ছে, তুমি হেন রাধো, তুমি তেমন রাধো বলে। যত অনাসৃষ্টি কাণ্ড, যা দেখতে পারি নে তাই। এখন ডালের কি করবে বলো? ডাল কতটা আছে দেখলি? লবডঙ্কা। আর মেরে কেটে 3 জনের মতো হবে। কজনের মতো ডাল দিয়েছিলি? 10 জনের মতো মুগের ডাল আলাদা ফার্স্ট ক্লাসের মুড়ি ঘুন্টের জন্য দিয়েছি। সেকেন্ড ক্লাসে 30 জনের মুসুরি খেসারি মিশেল ডাল। হাজারি ঠাকুরকে ডেকে দে। পদ্মঝি হাজারি ঠাকুরকে সঙ্গে করিয়াই আনিল। লোকটার বয়স 45-46, একহারা চেহারা, রং কালো। দেখিলে মনে হয় লোকটা নিপাট ভালো মানুষ। বেচু চক্রবর্তী বলিল, হাজারি ঠাকুর, ডাল কম হলো কি করে? তা কি করে বলবো বাবু, রোজ যেমন ডাল খদ্দেরদের দিই তার বেশি তো দিইনি। কম হলে আমি কি করব বলুন? পদ্মঝি ঝঙ্কার দিয়া বলিল, তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর। আমি স্পষ্ট দেখেছি তুমি ওই খদ্দের বাবুদের মুখে রান্নার সুখ্যাতি শুনে তাদের পাতে উড়কি উড়কি মুড়ি ঘুন্ট ঢালছ। পয়সা করিয়ে দিয়েছে বোধহয় বকশিস। আগে তা হাত দিত, এখন আর কেউ দেয় না। পদ্ম বলিল, তুমি মুখে মুখে তর্ক করো না বলে দিচ্ছি। পদ্মঝি কাউকে ভয় করে কথা বলবার মেয়ে নয়। ফার্স্ট ক্লাসের বাবুরা পুজোর সময় তোমায় গেঞ্জি কিনে দেয়নি? ইস, ভারী গেঞ্জি একটা কিনে দিয়েছিল বুঝি, পুরনো গেঞ্জি। বেচু চক্রবর্তী বলিল, যাও যাও ঠাকুর, বাজে কথা নিয়ে বকো না। বেশি খদ্দের আসে, ডালের দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। কেন বাবু, আমার কি দোষ হলো এতে? পদ্মঝি 8 জনের ডাল মেপে দিয়েছে, তাতে খেয়েছে 11 জন। পদ্ম এবার হাজারি ঠাকুরের সামনে আসিয়া হাত মুখ নাড়িয়া চোখ পাকাইয়া বলিল, 8 জনের ডাল মেপে দিয়েছি, নচ্ছার বদমাইশ গাজাখোর কোথাকার। 10 জনের 10-এর অর্ধেক 5 পাওয়া ডাল তোমায় বের করে দেইনি। হাজারি ঠাকুর আর প্রতিবাদ করিতে বোধহয় সাহস পাইল না। পদ্মঝিও তো অল্পে বোধহয় ছাড়িত না, কিন্তু ইতিমধ্যে খদ্দেররা আসিয়া পড়াতে সে কথা বন্ধ করিয়া চলিয়া গেল। হাজারি ঠাকুরও ভিতরে গেল। বেলা প্রায় 2:30। আসাম মেল অনেকক্ষণ আসিয়া চলিয়া গিয়াছে। হাজারি ঠাকুর একা খড় ঘরে খাইতে বসিল। বড় ডেকচিতে দুটিখানি মাত্র ভাত ও কড়াই একটুখানি ঘাঁটা তরকারি পড়িয়া আছে। ডাল মাছ যাহা ছিল পদ্মজি তাহার বড় থালায় বাড়িয়া দিতেছে। সে রোজবেলা 1:30টার সময় রান্নাঘরের উদ্বৃত্ত ও ডাল তরকারি মাছ নিজের বাসায় লইয়া যায়। রসিয়ে বামুনদের জন্যে কিছু থাকুক আর না থাকুক। অন্য রসিয়ে বামুনটা উড়িয়া, তার নাম রতন ঠাকুর। সে হোটেলে বসিয়া খায় না, তাহারও বাসা নিকটে। সেও ভাত তরকারি লইয়া যায়। হাজারির এখানে কেহ নাই, সে হোটেলেই থাকে, হোটেলেই খায়। রোজই তার ভাগ্যে এই রকম। বেলা 2:30টা পর্যন্ত খালি পেটে খাটিয়া 2টি করকরে ভাত, কোনোদিন সামান্য একটু ডাল, কোনোদিন তাও না। ইহাই তাহার বরাদ্দ। ডেকচিতে বেশি ভাত থাকিলে পদ্মঝি বলিবে, অত ভাত খাবে কে? ও তো 3 জনের খোরাক, আমার থালায় আর 2টো বেশি করে ভাত বেড়ে দিও। হাজারি ঠাকুর খাইতে বসিয়া রোজ ভাবে, আর 2টো ভাত থাকলে ভালো হতো, না হয় তেঁতুল দিয়ে খেতাম। পদ্মটা কি সোজা বদমাইশ মাগি? পেট ভরে যে কেউ খায় তাও তার সহ্যি হয় না। যদু বাণুজ্যের হোটেলে বেলা 11টার সময় রাধুনী বামুন 1 থালা ভাত খেয়ে নেয়, আমাদের এখানে তা হবার জো আছে? বাবা, যেমন কর্তা তেমনি গিন্নি। পদ্মাচিকে মনে মনে গিন্নি বলিয়া হাজারি ঠাকুর খুব আমোদ উপভোগ করিল। মুখ ফুটিয়া যাহা বলা যায় না, মনে মনে তাহা বলিয়াও সুখ। খাওয়ার পরে মাত্র 2.5 ঘণ্টা ছুটি। আবার ঠিক বেলা 5টায় উনুনে ডেকচি চাপাইতে হইবে। রতন ঠাকুর এই সময়টা বাসায় গিয়া ঘুমায়, কিন্তু হাজারি ঠাকুর চূর্ণী নদীর ধারের ঠাকুর বাড়িতে কিংবা রাধাবল্লভ তলায় নাটমন্দিরে একা বসিয়া কাটায়। না ঘুমিয়া একা বসিয়া কাটাবার মানে আছে। এই সময়টা হইতেছে হাজারি ঠাকুরের ভাবিবার সময়। এ সময় ছাড়া
আর নির্জনে ভাবিবার অবসর পাওয়া যায় না। সন্ধ্যা 7টা পর্যন্ত রান্নার কাজে ব্যস্ত থাকিতে হয়, রাত 11টা পর্যন্ত খদ্দেরদের পরিবেশন, রাত 12টা পর্যন্ত নিজেদের খাওয়া দাওয়া, তারপর কর্তার কাছে চাল ডালের হিসাব মিটানো। রাত 1টার এদিকে শুইবার অবসর পাওয়া যায় না। দুবণ্ড একা বসিয়া ভাবিবার সময় কই। চূর্ণী নদীর ধারের জায়গাটি বেশ ভালো লাগে। ওপারে শান্তিপুর যাইবার কাঁচা সড়ক, খেয়া নৌকায় লোকজন পারাপার হইতেছে। গ্রামের বাঁশবন, শিমুল গাছ, মাঠ, কলাই ক্ষেত, গাবতেরেন্ডার বেড়াঘেরা গৃহস্থ বাড়ি। হাজারি ঠাকুর একটা বিড়ি ধরাইয়া ভাবিতে আরম্ভ করিল। আজ 5 বছর হইয়া গেল বেচু চক্রবর্তীর হোটেলে। প্রথম যেদিন রানাঘাট আসিয়া হোটেলে ঢোকে সে কথা আজও মনে হয়। গাংনাপুর হইতে রানাঘাট আসিয়া সে প্রথমেই গেল বেচু চক্রবর্তীর হোটেলে কাজের সন্ধানে। কর্তা সামনেই বসিয়াছিলেন, বলিলেন, কি চাই? আগে বাবু, রস্যে বামনের কাজ করি, কাজের চেষ্টায় ঘুরছি। বাবুর হোটেলে কাজ আছে? তোমার নাম কি? আগে হাজারি দেব শর্মা, উপাধি চক্রবর্তী। এইভাবে নাম বলিতে হাজারির পিতা ঠাকুর তাহাকে শিখাইয়া দিয়াছিলেন। বাড়ি কোথায়? আগে গাংনাপুর স্টেশনে নেমে যেতে হয় এড়শোলা গ্রামে। রাত্রে জানো? আগে বাবু, একদিন রাধিও দেখুন, মাংস মাছ যা দেবেন সব পারব। আচ্ছা, 3 দিন এমনি রানতে হবে, তারপর 7 টাকা মাইনে আর খেতে পাবে। রাজি থাকো, আজই কাজে লেগে যাও। সেই হইতে আজ পর্যন্ত 7 টাকার 1 পয়সা মাহিনা বাড়ে নাই, অথচ খদ্দেরবাবুর সকলেই তাহার রান্নার সুখ্যাতি করে। যদিচ পদ্মঝিয়ের মুখে একটা সুখ্যাতির কথাও সে কখনো শোনে নাই। ভালো কথা তো দূরের কথা, পদ্মঝি তাহাকে আঁশবটি পাতিয়া পাড়ে তো কোটে। গরিব লোক, এ বাজারে চাকরি ছাড়িয়া দিয়া যাইবেই বা কোথায়? যাক, তাহার জন্য সে তত ভাবে না। তাহার মনে একটা বড় আশা আছে, ভগবান তাহা যদি পূর্ণ করেন কোনো দিন, তবে তাহার সকল খেদ দূর হইয়া যায়। হোটেলের কাজ সে খুব ভালো শিখিয়া লইয়াছে। সে নিজে একটা হোটেল খুলিবে। হোটেলের বাহিরে লেখা থাকিবে, হাজারি চক্রবর্তীর হিন্দু হোটেল, রানাঘাট, ভদ্রলোকদের সস্তায় আহার ও বিশ্রামের স্থান। আসুন, দেখুন, পরীক্ষা করুন। কর্তার মতো তাকিয়া ঠেস দিয়া বসিয়া টিকিট বিক্রয় করিবে। রাঁধুনি বামুন ও ঝি বাবু বলিয়া ডাকিবে। সে নিজে বাজারে গিয়া মাছ তরকারি কিনিয়া আনিবে। এ হোটেলের মতো ঝিয়ের ওপর সব ভার ফেলিয়া দিয়া রাখিবে না। খদ্দেরদের ভালো জিনিস খাওয়াইয়া খুশি করিয়া পয়সা লইবে। সে এই কয় বছরে বুঝিয়া দেখিল, লোকে ভালো জিনিস, ভালো রান্না খাইতে পাইলে 2 পয়সা বেশি রেট দিতেও আপত্তি করে না। এ হোটেলের মতো জুয়াচুরি সে করিবে না। মুসুরির ডালের সঙ্গে কম দামের খেসারি ডাল চালাইবে না। বাজারের কানা, পোকা ধরা বেগুন, রেল চালানি, বরফ দেওয়া সস্তা মাছ বাছিয়া বাছিয়া হোটেলের জন্য কিনিবে না। এখানে খদ্দেরদের বিশ্রামের বন্দোবস্ত নাই। যাহারা নিতান্ত বিশ্রাম করিতে চায়, কর্তার গদিতে বসিয়া 1 আড্ডা বিড়ি খায়। কিন্তু তাহার মনে হয়, বিশ্রামের ভালো ব্যবস্থা থাকিলে সেই হোটেলের লোক বেশি আসিবে। অনেকেই খাওয়ার পর একটু গড়াইয়া লইতে চায়। সেই তাহার হোটেলে একটা আলাদা ঘর রাখিবে খুচরো খদ্দেরদের বিশ্রামের জন্যে। সেখানে তক্তপোষের ওপর শতরঞ্জীয় চাদর পাতা থাকিবে, বালিশ থাকিবে, তামাক খাওয়ার বন্দোবস্ত থাকিবে। কেউ একটু ঘুমাইয়া লইতে চাইলেও অনায়াসে পারিবে। খাও দাও, বিশ্রাম করো, তামাক খাও, চলিয়া যাও। রানাঘাটের কোনো হোটেলে এমন ব্যবস্থা নাই, যদুবাড়ুজ্যের হোটেলেও না। ব্যবসা ভালো করিয়া চালাইতে হইলে এসব ব্যবস্থা দরকার। নইলে রেলগাড়ির সময়ে স্টেশনে গিয়া শুধু আসুন বাবু, ভালো হিন্দু হোটেল বলিয়া চেঁচাইলে কি আর খদ্দের আসে? খদ্দেররা খোঁজে আরামে ভালো খাওয়া। যে দিতে পারিবে তাহার ওখানেই লোক ঝুঁকিবে। অবশ্য ইহা সে বোঝে। আজ যদি একটা হোটেলে বিশ্রামের ঘর করে, তবে দেখিতে দেখিতে কালই রানাঘাটের বাজারময় সব হিন্দু হোটেলেই দেখা দেখি বিশ্রামের ঘর খুলিয়া বসবে, যদি তাতে খদ্দের টানা যায়। তবু একবার নাম বাহির করিতে পারিলে প্রথম যে নাম বাহির করে তাহারই সুবিধা। আরও কত মতলব হাজারির মাথায় আসে। শুধু খদ্দেরের বিশ্রাম ঘর কেন, মকদ্দমা মামলা যাহারা করিতে আসে, তাহারা সারাদিনের খাটুনির পরে হয়তো খাইয়া দাইয়া একটু তাস খেলিতে চায়, সে ব্যবস্থা থাকিবে। পান তামাকের দাম দিতে হইবে না, নিজেরাই সাজিয়া খাও বা হোটেলের চা করেই সাজিয়া দিক। চূর্ণী নদীর ধারে বসিয়া একা ভাবিলে এমন সব কত নতুন নতুন মতলব তাহার মনে আসে। কিন্তু কখনো কি তাহা ঘটিবে? তাহার মনের আশা পূর্ণ হইবে? বয়স তো হইয়া গেল 46-এর ওপর। সারা জীবন কিছু করিতে পারে নাই।
7 টাকা মাহিনার চাকরি আজও ঘুচে নাই। ছাঁপোষা গরিব লোক কি করিয়া কি হইবে তাহা সে ভাবিয়া পায় না। তবুও সে কেন ভাবে রোজ এসব কথা এই চূর্ণী নদীর ধারে বসিয়া? ভাবিতে বেশ লাগে, তাই ভাবে। তবে বয়স হইয়াছে বলিয়া দমিবার পাত্র সে নয়। 46 বছর এমন কিছু বয়স নয়, এখনও সে অনেক দিন বাঁচিবে। কাজে উৎসাহ তাহার আছে। হোটেল খুলিতে পারিলে সে দেখাইয়া দিবে কি করিয়া সুনাম করিতে পারা যায়। হোটেল খুলিয়া মরিয়া গেলেও তাহার দুঃখ নাই। সময় হইয়া গেল, আর বেশিক্ষণ বসিয়া গেলা চলিবে না। পদ্মঝি এতক্ষণ আনুনে আঁচ দিয়াছে, দেরি করিয়া গেলে তাহার মুখ নাড়া খাইতে হইবে। আর কি লাগানি ভাঙানি, কর্তার কাছে লাগাইয়াছে সে নাকি গাঁজা খায়, অথচ সে গাঁজা ছোঁয় না কস্মিনকালে। ফিরিবার পথে ছোট বাজারে রাধাবল্লভতলা। হাজারি ঠাকুর প্রতিদিন এখানে এই সময় ভক্তি ভরে প্রণাম করিয়া যায়। বাবা রাধাবল্লভ, তোমার চরণে পড়ে আছি ঠাকুর, মনোবাঞ্ছা পূর্ণ করো। পদ্মঝির ঝাঁটা খেতে আর পারিনে। ওই কর্তাবাবুর হোটেলের পাশে পদ্মঝিকে দেখিয়ে দেখিয়ে যেন হোটেল খুলতে পারি। হোটেলে ফিরিয়া দেখিল রতন ঠাকুর এখনও আসে নাই। পদ্মঝি উনুনে আজ দিয়া কোথায় গিয়াছে। বেচু চক্রবর্তীর দিবানিদ্রা হইতে উঠিয়া বাসা হইতে ফিরিয়াই হাজারিকে ডাক দিলেন। শোনো, আজ আমাদের এখানে কজন বাবু মাংস খাবেন, ফিস্টি করবেন। তারা আমায় আগাম দামও দিয়ে গেলেন, যাতে সকাল সকাল চুকে যায় তার ব্যবস্থা করবে। ওরা মুর্শিদাবাদের গাড়িতে আবার চলে যাবেন, মনে থাকবে তো? রতন এখনও আসেনি। হাজারির দুঃখ হইল, বেচু চক্রবর্তী একথা তাহাকে কেন বলিল না, যে তাহার হাতের রান্না খুব ভালো, অতএব সে যেন নিজেই মাংস রাঁধে। কখনো ইহারা তাহার রান্না ভালো বলে না সে জানে, অথচ এই রান্না শিখিতে সে কি পরিশ্রমই না করিয়াছিল। রান্না কি করিয়া ভালো শিখিল সে এক ইতিহাস। হাজারির মনে আছে তাহাদের এঁড়োশলা গ্রামে একজন সেকালের প্রাচীনা ব্রাহ্মণ বিধবা থাকিতেন। তখন হাজারির বয়স 9-10 বছর। রান্নায় তার শুধু সাধারণ ধরনের সুখ্যাতি নয়, অসাধারণ সুনামও ছিল। গ্রামেরও বাহিরে অনেক জায়গায় লোকে তার নাম জানিত। হাজারির মা তাকে বলিল, খুড়িমা, আপনার তো বয়স হয়েছে, কবে চলে যাবেন? আপনার গুণ আমাকে দিয়ে যান, চিরকাল আপনার নাম করব। তিনি বলেন, আচ্ছা, তোকে বউ একটা জিনিস দিয়ে যাব, কি করে নিরামিষ চচ্চড়ি রাঁধতে হয় সেটাই তোকে দিয়ে যাব। সেই বৃদ্ধা হাজারির মাকে ওই একটি মাত্র জিনিস শিখাইয়াছিলেন, এবং সেই একটি জিনিস রাঁধিবার গুণেই হাজারির মায়ের নাম ওদিকের 8-10খানা গ্রামে প্রসিদ্ধ ছিল। শুনিতে অতি সামান্য জিনিস নিরামিষ চচ্চড়ি, ওর মধ্যে আছে কি? কিন্তু এ কথার জবাব পাইতে হইলে হাজারির মায়ের হাতের নিরামিষ চচ্চড়ি খাইতে হয়। দুঃখের বিষয়, তিনি আর বাঁচিয়া নাই, অবচ্ছদ দেহ রাখিয়াছেন। হাজারির মায়ের রন্ধন প্রতিভা উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে। মাংস মাছ সবই ভালো রাঁধে, কিন্তু তার হাতে নিরামিষ চচ্চড়ি এত চমৎকার যে বেচু চক্রবর্তীর হোটেলে একবার যে খাইয়া যায় সে আবার ঘুরিয়া সেখানেই আসে। রেলবাজারে তো অতগুলো হোটেল রহিয়াছে, সে আর কোথাও যাইবে না। আজও মাংস রন্ধন রাঁধিবার ভার তাহারই উপর পড়িল। খদ্দেররা মাংস খাইয়া খুব তারিফও করিতে লাগিল, কিন্তু আসলে তাহাতে হাজারির ব্যক্তিগত লাভ বিশেষ কিছুই নাই। খদ্দেরের মুখের প্রশংসা ছাড়া পদ্মঝিও তাহাকে একটা উৎসাহের কথা বলিল না, বেচু চক্রবর্তীও তাই। অনেক রাত্রে সে খাইতে বসিল। এত যে ভালো করিয়া নিজের হাতে রান্না মাংস, তাহার নিজের জন্যে তখন আর কিছুই নাই। যাহা ছিল কর্তাবাবু নিজের বাসায় পাঠাইয়া দিয়েছেন, তারপরেও সামান্য কিছু যা অবশিষ্ট ছিল পদ্মঝি চাটিয়া পুটিয়া লইয়া গিয়াছে। খাইবার সময় রোজই এমন মুশকিল ঘটে, তার জন্য বিশেষ কিছুই থাকে না। একদিন ভাত পর্যন্ত কম পড়িয়া যায়, মাছ মাংস তো দূরের কথা। বয়স 46 হইলেও হাজারি খাইতে পারে ভালো, খাইতে ভালোবাসে, কিন্তু খাইয়া অধিকাংশ দিনই তার পেট তরে না। রাত 12:30, কর্তাবাবু হিসাব মিলিয়া চলিয়া গিয়াছেন। হোটেলে সে আর মতি চাকর ছাড়া আর কেহ রাত্রে থাকে না। পদ্মঝি অনেকক্ষণ চলিয়া গিয়াছে, রাত 10টার পরে সে থাকে না কোনো দিনই। মতি চাকর বলিল, চলো, ছোট বাজারে যাত্রা হচ্ছে, শুনতে যাবে বামন ঠাকুর? এত রাত্রে যাত্রা, পাগল আর কি, সারাদিন খেটে আবার ওসব শখ থাকে।
আমি যাব না, তুই যাস তো যা, এসে ভাড়ার ঘরের জানালায় টোকা মারিস, দোর খুলে দেব। মতি চাকর ছোকরা মানুষ, তার শখও বেশি, সে চলিয়া গেল। মতি যাইবার কিছুক্ষণ পরে কে একজন বাইর হইতে দরজা ঠেলিল। হাজারি উঠিয়া গিয়া দরজা খুলিয়া পাশের হোটেলের মালিক খোদা যদু বাড়ির জেকে দরজার বাহিরে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। যদু বাণিজ্যের হোটেলের সঙ্গে তাহাদের রেশারেশি করিয়া কারবার চলে। তিনি এত রাতে এখানে কি মনে করিয়া? কখনো তো আসেন না। হাজারির মন সম্ভ্রমে পূর্ণ হইয়া গেল। যদু বাণিজ্যও একটা হোটেলের কর্তা, সুতরাং হাজারির কাছে সেও তার মনিবের সমান দরের লোক, একরকম মনিবই। যদু বাণিজ্য বলিল, আর কে আছে ঘরে? যদুর আসিবার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া হাজারি ততক্ষণে মনে মনে আকাশ পাতাল ভাবতেছিল। বিনীতভাবে বলিল, কেউ নেই বাবু, আমিই আছি। মতি ছিল, ছোট বাজারে যাত্রা। যদু বাণিজ্য বলিল, চলো ঘরের মধ্যে বসি, তোমার সঙ্গে কথা আছে। ঘরের মধ্যে বসিয়া যদু বাণিজ্যে বেচু চক্কুতির গদিতে বসিয়া একবার চারিদিকে চাইয়া লইয়া বলিল, তুমি এখানে কত পাও ঠাকুর? আগে 7 টাকা আর খোরাকি। কাপড় চপড় দেয়? আগে বছরে 2খানা কাপড়। যদু বাণিজ্যে কাশিয়া গলা পরিষ্কার করিয়া বলিলেন, শোনো, আমার হোটেলে তুমি কাজ করতে যাবে, তোমায় 10 টাকা আর খোরাকি দেব। বছরে 3খানা কাপড় পাবে, ধপা নাপিত তেল তামাক। যাবে? হাজারি দস্তুর মতন অবাক হইয়া গিয়াছিল। কিছুক্ষণ সে কথা বলিতে পারিল না। তারপর বলিল, বাবু, এখন তো কিছু বলতে নেই, ভেবে বলবো। ভেবে বলা বলি আর কি, আমার যে কথা সেই কাজ। তুমি কাল থেকে এই হোটেল ছেড়ে আমার হোটেলে চলো, কাল থেকেই আমি নিতে রাজি। তবে হ্যাঁ, বেচু চক্কতির সঙ্গে আমি অসরস করতে চাই নে, সেও ব্যবসাদার, আমিও ব্যবসাদার। হাজারির মাথা যেন ঘুরিয়া উঠিল। কেউ দেখিতেছে তো না? পদ্মঝি কোথাও আড়ি পাতিয়া নাই তো? সে তাড়াতাড়ি বলিল, এখন আমি কোনো কথা বলতে পারবো না বাবু, কাল ভেবে বলবো। কাল রাত্রির এমন সময় আসবেন। যদু বাণিজ্যে চলিয়া গেল। হাজারি গাঁজা খায় এ খবর একেবারে মিথ্যে নয়, তবে খায় খুব সঙ্গোপনে এবং খুব কম। আজ এ ব্যাপারের পরে সে এককলিকা গাঁজা না সাজিয়া পারিল না। সংসারে কেহ এ পর্যন্ত তাহাকে ভালো লোক বা ভালো রাধে বলিয়া খাইবার সঙ্গে সঙ্গে তাহার পুরস্কার দিতে চায়নি। খদ্দেরের মুখের ফাঁকা কথায় পেট ভরে না তো? যদুবাবু নিজে বাড়ি বইয়া আসিয়াছেন তাহাকে 10 টাকা মাইনের চাকরি, মায়া খোরাকি ধোপা নাপিত দিতে। এতদিন রানাঘাটের বাজারে আছে, কখনো কাহারু সঙ্গে মেশে না, সে মিশিতে ভালোবাসে না। তাহার জীবনের আশা যেটা, সেটা 10 জনের সঙ্গে মিশিয়া আড্ডা দিয়া গাঁজা খাইয়া বাড়লে হবে না। তাহাকে খাটিতে হবে, বাজার বুঝতে হবে, হিসাব রাখতে শিখতে হবে। একটা ভালো হোটেল চালাইবার যাহা কিছু সুলুক সন্ধান সব সংগ্রহ করিতে হবে। সংসারে উন্নতি করিতে হইলে, দেশের কাছে বড় মুখ দেখাইতে হইলে, পরের মুখে নিজের নাম শুনিতে হইলে, সেজন্য চেষ্টা চাই, খাটনি চাই। আড্ডা দিয়া গাঁজা খাইয়া বাড়াইলে কিংবা মতি চাকরের মতো ছোট বাজারে বারোয়ারির যাত্রা শুনিয়া বাড়াইলে কি হবে? রাত অনেক, মাথা গরম হইয়া গিয়াছে, ঘুম আসার নামটি নাই। দরজায় খটখট শব্দ হইল। হাজারি উঠিয়া দরজা খুলিল। সে আগেই বুঝিয়াছিল মতি চাকর ফিরিয়াছে। মতি ঘরে ঢুকিয়া বলিল, এখনো ঘুমোওনি ঠাকুর, এখনো জেগে যে। হাজারি গাঁজার কলিকা লুকাইয়া রাখিয়া তবে মতিকে দরজা খুলিয়া দিতে গিয়াছিল। বলিল, যে গরম, ঘুম আসবে কি? সারাদিন আগুনের তাতে যাত্রা দেখলি নে? মতি বলিল, যাত্রার আসলে জায়গা নেই, লোক ভর্তি, ফিরে এলাম। চল এক জায়গায়, যাবে ঠাকুরমশাই? কোথায়? পাড়ার মধ্যে। চলো না, ঘুম যখন নেই একটু ঘুরেই না হয় এলে। তোমার তো কোনোদিন কোথাও। হাজারি বলিল, তোরা ছেলে ছোকরা, আমার বয়স 46, আমি তোর বাপের বয়সের মানুষ, আমার সঙ্গে ওসব কথা কেন? তোর ইচ্ছে, যা বুঝিস করগে যা। বাবুর কাছে কি পদ্মদিদির কাছে কিছু বলো না ঠাকুরমশাই, দোহাই, দুটি পায়ে পড়ি। আশ্চর্য এই যে, মতির এই কথা হাজারির মনে এক নতুন ধরনের ভাবনা আনিয়া দিল। তাহার উচ্চাশা আছে, মতির মতো রাত বেড়াইয়া ফুর্তি করিয়া সময় নষ্ট করিলে ভগবান তাহাকে দয়া করিবেন না। মতি কি ভাবিয়া আর বাহিরে গেল না। বাসনের ঘরে, হোটেলের পিতল কাঁসার থালাবাটি রান্নাঘরের পাশে সন্দুকে থাকে।
মাজা ঘষার পর রোজ রাত্রে বেচু চক্রবর্তী নিজে দাঁড়িয়া থাকিয়া সেগুলি গুনিয়া সন্দুকে তুলিয়া রাখিয়া চাবি নিজে সঙ্গে করিয়া লইয়া যান। গিয়া শুইয়া পড়িল। হাজারিও বাসনের ঘরে শয়। আজ সে বাহিরের গদির মেঝেতে তাহার পুরনো মাদুরখানা পাতিয়া শুইল। না, যদুবাবুর হোটেলে সে যাইবে না। হোটেলের রাঁধুনিগিরি সব জায়গায় সমান। এ হোটেলে আছে পদ্ম, ও হোটেলে হয়তো আবার কে আছে কে জানে। তাছাড়া বেচুবাবু তাহার 5 বছরের অন্নদাতা। লোভে পড়িয়া এতদিনের অন্নদাতাতে ত্যাগ করিয়া যাওয়া ঠিক নয়। সে নিজেই হোটেল খুলিবে, এই তো তাহার লক্ষ্য। রাঁধুনিবৃত্তি যতদিন করিতে হয় এই হোটেলেই করিবে, অন্য কোথাও যাইবে না। তাহার পর রাধাবল্লভ দয়া করেন তখন অন্য কথা। পরদিন খুব সকালে পদ্মঝি আসিয়া ডাকিল, ও ঠাকুর, দোর খোল, এখনো ঘুম? বাবা, কুম্ভকর্ণকে হার মানালে তোমরা। হাজারি তাড়াতাড়ি বিছানা হইতে উঠিয়া ছেঁড়া মাদুরখানা গুটাইয়া রাখিয়া দোর খুলিয়া দিল। একটু পরেই বেচু চক্রবর্তী আসিলেন। দরজায়, গদিতে ও ক্যাশবাক্সে গঙ্গাজলের ছিটা দিয়া, ক্যাশবাক্সের ডালার উপরটা সামান্য একটু গঙ্গাজল দিয়া মার্জনা পড়িয়া লইয়া পদ্মজিকে বলিলেন, ধুনো দে, বেলা হয়ে গেল, আজ হাটবার, ব্যাপারীদের ভিড় আছে, শিগগির করে আজ দে। আর সেদিনকার মতো পচা দইটই আনিস না বাপু, ওতে নাম খারাপ হয়ে যাবে, শেষকালে স্যানিটারি বাবু চোখে পড়ে যাবে। দরকার কি? ব্যাপারীরা সাধারণত পাড়াগায়ের চাষা লোক। তাহারা দই খেতে পছন্দ করিয়া বলিয়া প্রতি হাটবারে তাহাদের জন্য কয়েক হাঁড়ি দইয়ের বরাদ্দ আছে। এই দই পদ্মজি তাহার নিজের ঘরে পাতিয়া হোটেলে বিক্রয় করিয়া 2 পয়সা লাভ করিয়া থাকে, এবং সে যে প্রথম শ্রেণীর জিনিস সরবরাহ করে তাহা তো বলাই বাহুল্য। পদ্মজি মুখ ঘুরাইয়া বলিল, বাবু, আপনার যত সব অনাসৃষ্টি কথা। দই পচা না ঘণ্ট? কে বলছো দই পচা? ওই মুখপুরা হাজারি ঠাকুর তো, ওর ছেঁড়ার তো চাল যদি আজ। হাজারি ঠাকুর কথাটা বলিয়াছিল বটে, তবে সে 2 পচা কি তাজা তা বলে নাই। বলিয়াছিল ব্যাপারী খদ্দেররা বলা বলি করিতেছিল, এরকম খারাপ দই খেতে দিলে তাহারা 14 পয়সার জায়গায় 12 পয়সার বেশি খরাকি দিবে না। পদ্মঝি রান্নাঘরের চৌকাঠে পা দিয়া ঝাঁঝালো ঝগড়ার সুরে বলিও ঠাকুর, দই পচে তোমাকে কে বলেছে? হাজারি আমতা আমতা করিয়া বলিল, ওই সাধুমণ্ডল আর তার ভাইপুর ওঝাটেই তো এখানে খায়, ওরাই বলছিল। তোমার গলা ধরে বলতে গিয়েছে ওরা? তোমার মতন হিংসুক কুচুটো লোক তো কখনো দেখিনি। আমি দই দিই বলে তুমি হিংসায় বুক ফেটে মরে যাচ্ছ, সে কি আমি বুঝি নে? তোমার শখের কুসুঙ্গ আলেনির সাপ বাক্সে পয়সা না উঠলে কি আর তোমার মনের শান্তি আছে? গাঁজাখোর মড়ুই পোড়া বামুন কোথাকার। হাজারির জিভ কাটিয়া বলিল, ছি ছি, কি যে বলো পদ্মদিদি, তার ঠিক নেই। কুসুমের বাপের বাড়ি আমাদের গায়ে, আমায় জ্যাঠা বলে ডাকে, আমি তাকে মেয়ে বলি। তার নামে অমন কথা বললে তোমার পাপ হবে না? ইহার উত্তরে পদ্মঝি যাহা বলিল তাহা ছাপার অক্ষরে প্রকাশ করা যায় না। হাজারির চোখে প্রায় জল আসিল। কুসুমকে সে সত্যই মেয়ের মতো স্নেহ করে। তাহাদের গ্রামের রসিকলাল ঘোষের মেয়ে, রানাঘাটে তার শ্বশুর বাড়ি। অল্প বয়সে বিধবা হইয়াছে। এখন দুধ বেচিয়া, দই বেচিয়া ছোট ছোট 2টি ছেলেকে মানুষ করে। এক শাশুড়ি ছাড়া বাড়িতে কেউ নাই। হঠাৎ একদিন পথে দুজনের দেখা। জ্যাঠামশাই যে, দাঁড়ান, একটু পায়ের ধুলো দিন। আপনি এখানে কোথায়? আরে কুসুম, কোত্থেকে তুই এখানে? এই তো আমার শ্বশুর বাড়ি, ছোট বাজারে মন্দিরের গাঁয়েই। আপনি কি আজ বাড়ি থেকে এসেছেন? না রে, আমি রেল বাজারে হোটেলে কাজ করি। আজ যে মাস 6-7 কাছেই। বিদেশে একই গ্রামের মানুষ দেখিয়া দুজনেই খুব খুশি হইল। সেই হইতে কুসুম হাজারি ঠাকুরের হোটেলে দুধ দই বেচিতে গিয়াছে। গরিব বলিয়া হাজারি ঠাকুর অনেকবার লুকাইয়া হোটেল হইতে রাধা ভাত তরকারি তাহাকে থালা করিয়া বাড়িয়া দিয়াছে। দুধ দই বেচিতে ফিরিবার সময় কুণ্ডুদের পাটের আড়তের গলিটায় জাড়াইয়া কুসুম থালা লইয়া গিয়াছে। ইহাদের মেলামেশা ও ঘনিষ্ঠতা পদ্মঝির চোখের আয় নাই, সুতরাং সে বলতেই পারে। দুপুরের পর হাজারি প্রতিদিনের মতো চূর্ণির ধারে যাইতেছিল। এমন সময় কুসুমের সঙ্গে দেখা হইল। কুসুম দুধের ভাঁড় হাতে ঝুলিয়া বাড়ি ফিরছিল। তাহার বয়স 24-25, বেশ স্বাস্থ্য, রং শ্যামবর্ণ, মুখশ্রী বেশ শান্ত। হাজারি বলিল,
বাড়ি ফিরছিস এত বেলায় যে? কুসুম বলিল, জ্যাঠামশাই বড্ড দেরি হয়ে গেল। নিজের তো দুধ নেই, কায়েতপাড়স থেকে দুধ আনি, তবে বিক্রি করি, তবে বাড়ি ফিরি। আসুন না আমাদের বাড়ি। না, এখন আর কোথায় যাব? তুই যা, খাবি দাবি। কুসুম কিছুতেই ছাড়ে না, বলিল, আমার খাওয়া দাওয়া জ্যাঠেমশাই, শাশুড়ি রেতে দিয়েছি, গিয়ে খাব। কতক্ষণ লাগবে? আসুন না। হাজারি অগত্যা গেল। 6 চালা একখানা বড় ঘর, সেখানে যে কুসুমের শাশুড়ি থাকে, আর একখানা ছোট 4 চালা ঘরে কুসুম ছিলে দুটি লইয়া থাকে। শাশুড়ির সহিত কুসুমের খুব সদ্ভাব নাই। কুসুম নিজের ঘরে হাজারিকে লইয়া গিয়া বসাইল। ঘরের মধ্যে একখানা তক্তপোষ, পুরো কাঁথা পাতিয়া সুন্দর পরিপাটি বিছানা, তার ওপরে তক্তপোষের নিচে বালি দেওয়া আর বছরের আলু, এক কোণে কতগুলো হাঁড়ি কুড়ি, আর একটা বড়র জ্বালা, মাসের আলনাতে কতকগুলো লেপ কাঁথা বাঁধা, একটা জলচৌকিতে থানখতক পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পিতল কাঁসার বাসন। ঘর দেখিয়া হাজারির মনে হইল, কুসুম দেশ সাজিয়া রাখিতে জানে জিনিসপত্র। কুসুম বলিল, পান খাবেন জ্যাঠামশাই? দে একটা, আর তুই খেতে যা, বেলা অনেক হয়েছে। কিন্তু কুসুমের দেখা গেল খাবার সম্বন্ধে কোনো তাড়া নাই। হাজারিকে পান দিয়া সেই যে হাজারির সামনে মেঝেতে বসিয়া গল্প করিতে লাগিল, প্রায় ঘণ্টাখানেক হইয়া গেল। সে নড়িবার নামও করে না দেখিয়া হাজারি ব্যস্ত হইয়া পড়িল। বলিল, তুই খেতে যা না, আমি যাই, আবার উনুনে আঁচ দিতে হবে সকাল সকাল। কুসুম বলিল, যাচ্ছে এবার, বলিয়া আর যায় না। আরও আধ ঘণ্টা কাটিয়া গেল, কুসুম আর যায় নাই। বাবা মারা গিয়াছে, ভাইয়েরা গরিব বলিয়া হোক বা ভাই বউদের জন্যই হোক, তাহাকে বাপের বাড়িতে কেহ লইয়া যায় না। নিজে 2-1 বার গিয়াছিল, বেশি দিন টিকিতে পারে নাই। ভাই বউদের ব্যবহার ভালো নয়। হাজারির সঙ্গে সেই কাহিনীই বলিতে লাগিল। ছেলেবেলায় গ্রামে কি করিয়াছিল কি, সেই বিষয়ে কথাও তাহার আর ফুরায় না। এখানে ছোলার শাক পয়সা দিয়ে কিনতে হয়। আমাদের গায়ের যুগিপাড়ার মাঠে আমরা ছোলার শাক তুলতে যেতাম জ্যাঠামশাই। একবার, তখন আমার বয়স 9 বছর, আমি আর সাধু কুমোরের মেয়ে আদর, আমরা দুজনে গিয়েছি ছোলার শাক তুলতে। একটা মিঞ্চে দেখি ছোলার খেতে বসে কচি ছোলা তুলে তুলে খাচ্ছে। আমাদের দেখে দৌড় দৌড়, ভীষণ দৌড়। আমরা তো হেসে বাঁচিনে, ভেবেছে বুঝে আমাদের ক্ষেত। বলিয়া কুসুম মুখে কাপড় দিয়া হাসিতে হাসিতে গড়াইয়া পড়ে আর কি। হাজারি দেখিল, ইহার ছেলে মানুষই গল্প শুনিতে গেলে ওদিকে হোটেলে যাইতে বিলম্ব হইবে। পদ্ম ঝি মুখ নাড়ার চোটে অস্থির করিয়া তুলিবে। সে উঠিতে যাইতেছে, বলিল, দাঁড়াও চাচামশাই, আপনার জন্য একটা জিনিস করে রেখেছি, সেইটে দেবার জন্যেই আপনাকে নিয়ে এলাম। বলিয়া একটা কাপড়ের পুটুলি খুলিয়া একখানা কাঁথা বাহির করিয়া হাজারির সামনে মেলিয়া ধরিয়া বলিল, কেমন হয়েছে কাঁথাখানা? বাহ, বেশ হয়েছে রে। কুসুম কাঁথাখানি পাঠ করিতে করিতে হাসি মুখে বলিল, আপনি এখানে রাত্রে পেতে শুবেন, আপনি শুধু মাদুরের ওপর শুয়ে থাকেন হোটেলে। আমার অনেক দিনের ইচ্ছে একখানা কাঁথা আপনাকে সেলাই করে দেব। তা 2-3 মাস ধরে একটু একটু করে এখানে আজ দিন 5-6 হলো শেষ হয়েছে। হাজারি ভারী খুশি হইল। কুসুমের বাবা রসিক ঘোষ প্রায় তাহার সমবয়সী, কুসুম তাহার মেয়ের সমান, একই গায়ের লোক। তাহা হইলেও কি সবাই করে? গায়ে তো কত লোক আছে। মুখে বলিল, বেঁচে থাক মা, মেয়ে না হলে বাপের জন্য এত আত্মী দেখাই কে? ভারী চমৎকার কাঁথা, আমি পেতে শুয়ে বাঁচব এখন, ভারী চমৎকার কাঁথা। বেশ বেশ। কুসুম বলিল, জ্যাঠামশাই, আপনি তো বললেন মেয়ে না হলে কে করে, কিন্তু আমিও বলছি বাবা না হলে হোটেল থেকে নিজের মুখের ভাতের থালা কে মেয়েকে দেয় লুকিয়ে শ্রাবণ মাসের সেই উপভ্রান্ত বাদলায়? কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে সে বাঁ হাতে আঁচল দিয়া চোখ মুছিয়া চুপ করিয়া মাটির দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, মাথার ওপর ভগবান জানেন, আর কেউ জানে না। আপনি আমার জন্যে যা করছেন, আপনি ব্রাহ্মণ, দেবতা,
আমি ছোট জাতের মেয়ে, আমার ছোট মুখে বড় কথা সাজে না, তবে আমিও বলছি, অপরের দেনেওয়ালা আপনাকে ভাতের থালার বদলে মোহরের থালা যেন দেন, আমিও যেন দেখে মরি। বলিয়াই সে আসিয়া হাজারির পায়ে গড় হইয়া গলায় আঁচল দিয়া প্রণাম করিল।